আচ্ছা, আমরা বরিশাল বোর্ড 2021-এর কোশ্চেন সলভ করব। তো 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, তিনটা ভেক্টর দেওয়া আছে, তো এ এবং সি এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তো আমরা তো জানি যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কীভাবে বের করে, ডট গুণের সাহায্যে। ঠিক আছে, এ ডট সি ইকুয়াল টু এ এর মান সি এর মান কজ থিটা। এ আর সি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে কজ থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট সি ভেক্টর ডিভাইড বাই এ এর মান ইন্টু সি এর মান, 2i 3j 4k ডট 4i 2j 3k 4i 2j মাইনাস 3k। এর মান হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করে থিটা কস থিটা মান বের করবা, দেন থিটা ইকুয়াল টু কজ ইনভার্স যে মানটা পাও। আচ্ছা, তারপরে বলছে ভেক্টর এ এবং বি পরস্পর একই দিকে ক্রিয়াশীল কিনা খেয়াল করো। যদি দুটো ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0। দুটো ভেক্টর, এটা এ ভেক্টর আর ধরো বি ভেক্টর, যেহেতু তারা একই দিকে আছে, আমরা জানি একটা ভেক্টরকে আর একটা ইয়া করা যায়, মানে কি অবস্থান পরিবর্তন করা যায়। তো এ ভেক্টর এটা, বি ভেক্টরকে এখানে এনে বসাও, তাহলে বি ভেক্টরটা একই দিকে, তাই না? এ এবং বি একই দিকে ভেক্টর, মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। একই দিকে যদি দুইটা ভেক্টর ক্রিয়াশীল হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তো আমরা তো একটা জিনিস জানি, যেটা হচ্ছে যে দুটো ভেক্টরের ডট গুণন শূন্য হলে তাদের মধ্যবর্তী কোণ আসলে 90 ডিগ্রি, বা তারা পরস্পর লম্ব। আর যদি ক্রস গুণন শূন্য হয়, তাহলে আমরা কি বের করব? এ ক্রস বি বের করব। যদি দেখি এ ক্রস বি এর মান 0, তার মানে তারা একই দিকে ক্রিয়াশীল বা তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কেন? কারণ এ ক্রস বি এর মান কি? এ বি সাইন থিটা। তাহলে এটা কখন 0 হবে? যখন সাইন থিটার মান 0 হবে। তো সাইন থিটার মান কখন 0 হয়? যখন থিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, কারণ সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তো এটাই ক্রস গুণন করে মানটা বের করে যদি 0 পাও, তাহলে হচ্ছে তারা একই দিকে ক্রিয়াশীল। 2 নম্বর প্রশ্নটা বলছে, এ বি এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এ এবং বি এর অবস্থান দেওয়া আছে। আচ্ছা, এ এর অবস্থান কত? 3 3 1। এর অবস্থান হচ্ছে 3 3 1। বি এর অবস্থান হচ্ছে 4 - 5 1। 4 - 5 1। বের করতে বলছে এবি ভেক্টর। এই যে এই ভেক্টরটা, এটা হচ্ছে এবি ভেক্টর। ঠিক আছে, আমরা নর্মালি জানি এবি একটা সরণ ভেক্টর। এবি ভেক্টর ইকুয়াল টু কি? বি ভেক্টর অবস্থান, বি মাইনাস এ অবস্থান ভেক্টর। বি অবস্থান ভেক্টরটা কত? 4i - 5j প্লাস কে। এ ভেক্টর হচ্ছে 3i + 3j প্লাস কে। এটা দুটা বিয়োগ করে যেটা পাবা, তার একক ভেক্টর বের করতে বলছে। আচ্ছা, আমি এটা করে দিই। 4i - 5j প্লাস কে মাইনাস 3i - 3j মাইনাস কে। তো আই কত? আই -5 - 3 -8j। ওকে, এটা হচ্ছে আমার এ বি ভেক্টর। তো তার একক ভেক্টর বের করবো কিভাবে? এই ভেক্টরটাকে এই ভেক্টরের মান দ্বারা ভাগ করে, i - 8j তার মান হবে 1 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তো i - 8j হচ্ছে 8 8 64 65 65, 1 ভাগ 65i - 8 ভাগ √65j। ঠিক আছে, এভাবে করে ফেলবা। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলেছে? পরের প্রশ্নটা বলেছে, আমি না ওকে। আচ্ছা, ও এ বি বিন্দু সমূহ সংযুক্ত ত্রিভুজটিকে সমুদ্র তৈরি করবেন। ও এ বি ও এ বি ও এ বি। ওকে, তো ঘ নাম্বার হচ্ছে,
আচ্ছা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি। তো এটা একটা ত্রিভুজ তৈরি করে কিনা, ঠিক আছে। তো ত্রিভুজ তৈরি করে কিনা জানার জন্য কীভাবে জানতে পারি এটা খেয়াল করো। আমরা এখানে তিনটা কোণ উৎপন্ন হয়েছে, হচ্ছে এই কোণটা, এই কোণ আর এই কোণ। দেখতে হবে এই তিনটা কোণের কোনো একটা কোণ 90 ডিগ্রি কিনা, ঠিক আছে। এই কোণটা 90 ডিগ্রি কিনা কীভাবে বুঝবো? কোন দুইটা ভেক্টর ডট গুণের সাহায্য নিব, এ এবং বি, ঠিক আছে। এ ভেক্টর আর বি ভেক্টর ডট গুণের মাধ্যমে এটা বের করব, থিটা 1 ধরতে পারো এটাকে। এটা কি থিটা 2, এটা কোন দুইটার অন্তর্ভুক্ত কোণ? এটা এ ভেক্টর আর এবি ভেক্টর, বুঝতে পারছো? তাহলে এ ভেক্টর আর এবি ভেক্টরের ডট গুণের সাহায্যে ওইটা বের করব। দেন হচ্ছে এই কোণটা কোন দুইটার অন্তর্ভুক্ত কোণ? বি ভেক্টর আর এবি ভেক্টর। তাহলে বি ভেক্টর আর এবি ভেক্টরের ডট গুণের সাহায্যে আমরা বের করবো হচ্ছে থিটা 3। কোনো একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, নাহলে করে না। আচ্ছা, দেন 3 নম্বর কোণ। তো আচ্ছা, এখানে কি ওকে, আচ্ছা ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটা দেখো, এটা আসলে প্রথম করতেছে তো একটু কঠিন লাগতে পারে। এটা এটা আসলে হুবহু এই অঙ্কটাই 2015 বা 16 সালে আসছিল, ঠিক আছে। যদিও কঠিন, বাট একটু চেঞ্জ করে হয়তো দিতে পারে, কিন্তু একেবারে তুমি যদি এগুলো না করো তাহলে আসলে ধরতেই পারবা না। এগুলো প্র্যাকটিস করতে করতে একটু চেঞ্জ করে দিলেও পরবর্তীতে পারবা। তো এখন একটু কঠিন লাগলেও আস্তে আস্তে দেখবে যে প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো সহজ লাগবে। আর এগুলো যদি দেয় তাহলে খুব একটা ঘোরানো প্রশ্ন করবে না, মোটামুটি কিছু চেঞ্জ করে দিয়ে এই টাইপের ম্যাথ দিয়ে দেবে। তো এটা আসলে গতি চ্যাপ্টারটা তো আমাদের বাদ দিয়ে দিছে, তো ওইটার একটা লজিক এখানে কাজে লাগবে। তো আচ্ছা, তো একটা গাড়ি প্রথমে এ অবস্থানে ছিল, এ অবস্থান থেকে ও এম অবস্থান, এটা এতে গেল, এ থেকে বিতে গেল। এই এ থেকে বি এর দূরত্বটা দেওয়া আছে 2 মিটার, ঠিক আছে। এ থেকে বি হচ্ছে 2 মিটার। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে এম এ বি পথের দূরত্ব কত? এম এ বি, এটা তো বুঝতে পারতেছি 2 মিটার। তার মানে আমার এম এ এতটুকু, এইটা দরকার আর কি। আমাকে ইনফরমেশন যেটা দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। তো এম এ কীভাবে বের করতে পারি? এটা আসলে আমরা সরাসরি বের করতে পারবো না। খেয়াল করো একটা জিনিস, এটা হচ্ছে এটার গতিশক্তি দেওয়া আছে, মানে এই বস্তুটাকে এম থেকে এ তে নিতে আমাকে কত গতিশক্তি ইউজ করতে হয়েছে সেটা দেওয়া আছে, ঠিক আছে। ইকে দেওয়া আছে, ইকুয়াল টু হচ্ছে 11.76 জুল। তো এই ইনফরমেশনটা আমাকে দেওয়া আছে। তো এই ইনফরমেশনটা দেওয়া আছে, এখান থেকে আমরা কি বের করতে পারি? ভালো মতো খেয়াল করো যে এই গতিশক্তি যেটা দেওয়া আছে, এই গতিশক্তিকে ইউজ করে আমি গাড়িটাকে এম থেকে এতে তুলছি, তাই না? তার মানে এই গতিশক্তিটাই এই গাড়িটার মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চয় থাকবে যখন বস্তুটা এ বিন্দুতে যাবে, ঠিক আছে। এ বিন্দু এবং বি বিন্দু ভূমি থেকে আসলে সমান উচ্চতায়, তো তাদের মধ্যে বিভব শক্তি সেম। সেটা কত? যে গতিশক্তি আমি যে কাজটা করব, কাজটাই তো তার মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চয় থাকবে। তো আমি কি পরিমাণ কাজ করছি, যে গতি শক্তির মাধ্যমে তাকে তুললাম, সেই শক্তিটাই আসলে এটার মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকবে। তার মানে কি আমরা লিখতে পারি না এই যে ই কে, ঠিক আছে, যে গতি শক্তিটা, এটা ইকুয়াল টু এই গতি শক্তিটাই এটার মধ্যে বিভব শক্তি হিসেবে জমা আছে। আর এই বিন্দুর বিভব শক্তিটা কি? এম জি এইচ। এইচটা কত? এই উচ্চতাটা, এই উচ্চতাটা, ঠিক আছে। তো এখান থেকে খুব সহজে আমরা এইচ এর মানটা বের করতে পারি। এইচ ইকুয়াল টু কি? ই কে ভাগ এম জি, হচ্ছে 11.76 ডিভাইড বাই কত ঘর? 400 গ্রাম না? ওকে, 9.8। আচ্ছা, ক্যালকুলেশনটা আমরা করি। 11.76 ভাগ 0.4 ইন্টু 9.83, তাহলে 3 মিটার উঁচু, ঠিক আছে। তো এখন তো খুব সহজেই আসলে এই এম এ এই দূরত্বটা বের করা যায়, কারণ এইচ অলরেডি আমরা জানি 3 মিটার। তাহলে হ্যাঁ, লম্ব জানি, অতিভুজটা বের করতে হবে। তো আমরা সাইন থিটার সাহায্য নেব। তাহলে সাইন 30 ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ হচ্ছে এম এ। তাহলে যদি ক্যালকুলেশন করো তাহলে এম এ আসবে এইচ ভাগ সাইন 30। এইচ হচ্ছে 3, সাইন 30 মান হচ্ছে হাফ, 1.5। হ্যাঁ, কেমনে সম্ভব এটা? না 6, সরি, ঠিক আছে। তো 6 মিটার।
তাহলে টোটাল সরণ কত? টোটাল এম এ বি দূরত্বটা কত? এম এ বি সরণ দূরত্ব এম এ হচ্ছে 6 আর এ বি হচ্ছে 2 সমান 8 মিটার। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে আর এবং পি বিন্দুতে মোট শক্তি সমান হবে কিনা। মোট শক্তি মানে আমরা জানি গতিশক্তির বিভব শক্তি। তো আচ্ছা, চিত্রটা আরেকবার আঁকি। এটা হচ্ছে এম বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। তো এন ও পি কিউ আর, এন ও পি কিউ আর, এবং প্রত্যেকটা দূরত্ব সমান, প্রত্যেকটা দূরত্ব সমান। এটা হচ্ছে এম এন দূরত্ব সমান এন দূরত্ব সমান ওপি দূরত্ব সমান পি কিউ দূরত্ব সমান কিউ আর দূরত্ব সমান আর এই দূরত্ব। ঠিক আছে, এই ইনফরমেশনটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা খুব সহজেই এম এন বা যে কোনো একটা দূরত্ব বের করতে পারি। আমরা ধরি এম এন দূরত্ব সমান সমান এক্স, তাহলে আসলে এক্স 1x 2x 3x 4x 5x 6x, তাহলে আমরা লিখতে পারি না 6x সমান সমান এম এ দূরত্ব। তাহলে এক্স ইকুয়াল টু কি এম এ বাই 6। এম এ কত বের করছিলাম 6 মিটার, তাহলে হচ্ছে 6/6 ইকুয়াল টু 1। তুমি বুঝতে পারতেছো এম এন হচ্ছে 1 মিটার, এম ও হচ্ছে 2 মিটার, এম পি হচ্ছে 3 মিটার, এভাবে বের করতে পারবা। তো দুইটা বিন্দুতে মোট শক্তি বের করতে বলছে, একটা হচ্ছে আর বিন্দু এবং আরেকটা পি বিন্দু। এই পি বিন্দুতে মোট শক্তি ধরলাম ইপি, আর আর বিন্দু এটা ধরলাম ই আর। ঠিক আছে, এই দুটো বিন্দুতে মোট শক্তি বের করতে বলছে। তো মোট শক্তির জন্য আমরা ধরি ই বিন্দুতে মোট শক্তি ইপি হলে, ইপিটা আসলে দুইটা শক্তির যোগফল। একটা হচ্ছে ই গতিশক্তি ই কে কোন বিন্দু পি বিন্দু, আর একটা হচ্ছে বিভব শক্তি ই পি কোন বিন্দু পি বিন্দু। বুঝতে পারছো? আচ্ছা, আমরা তো দুটো সূত্র জানি এম জি এইচ, বাট গতিশক্তিটা কখন এইচটা কি হবে ভূমি থেকে কতটুকু উচ্চতে আছে, তার মানে এই উচ্চতাটা। আর বিভব শক্তিটা কি যখন নির্ণয় করবো তখন কি উপর থেকে কতটুকু নিচে আছে, মানে লেভেলটা কতটুকু নিচে, মানে এই উচ্চতাটা কতটুকু নিচে আছে। বুঝতে পারতেছো এটা? ঠিক আছে, এটা হচ্ছে ভূমি থেকে সে এতটুকু উচ্চতা আছে, আর উপর থেকে সর্বাধিক উচ্চতা থেকে এতটুকু নিচে আছে। আমরা আসলে সবই একই ক্যাটাগরিতে ফেলতে চাচ্ছি। প্রবলেম এটা যেগুলো সলভ করছিলাম, যে একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে বিভিন্ন বিন্দুতে মোট শক্তি সেম থাকে, শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তো বিভিন্ন বিন্দুতে আমরা মোট শক্তি কিভাবে বের করতাম, গতিশক্তি আর বিভব শক্তি যোগফল। গতিশক্তিটা বের করতাম দুইটাই সেম সূত্র এমজিএইচ, বাট গতিশক্তিটা যখন বের করতাম এইচটা হতো যে উপর থেকে কতটুকু নিচে পড়ছে, আর বিভব শক্তির হচ্ছে নিচ থেকে কতটুকু উপরে আছে। ঠিক আছে, এখানেও সেম লজিক ইউজ করার চেষ্টা করব। এর আগেও সরল দোলকের ক্ষেত্রেও দেখছিলাম, আমরা আসলে এইভাবেই করার ট্রাই করছিলাম। অন্যভাবেও করা যায়, বাট এটাই ইজিয়েস্ট পদ্ধতি। তো আমাকে বের করা লাগবে এখন ই কে যখন, তাহলে এম জি উচ্চতারা উপর থেকে কতটুকু নিচে। খেয়াল করো, আমাকে আসলে ইউজ করতে হবে এটা, এখানে কোনো একটা কি বলে, খেয়াল করো আমাকে বের করতে হবে যে উচ্চতারা, তারা উপর থেকে কতটুকু নিচে। তো এটা যখন বের করবো আমি কিন্তু, এটা যদি 30 ডিগ্রি হয়, আমি চিত্রটা আরেকবার আঁকি তাহলে বুঝতে পারবা। তাহলে কোন দুটো বের করতে হবে, এতটুকু উচ্চতা আর এতটুকু উচ্চতা পি বিন্দুর জন্য। আচ্ছা, এ বিন্দু বি বিন্দু। আচ্ছা, এটা হচ্ছে 30 ডিগ্রি, হচ্ছে এন ও পি কিউ আর। পি বিন্দুটা আমি বের করে দেখাচ্ছি। পি বিন্দুটা ভূমি থেকে কতটুকু উচ্চতা আছে, এই উচ্চতায়, আবার উপর থেকে উপরের লেভেল থেকে কতটুকু নিচে আছে, সর্বাধিক উচ্চ থেকে কতটুকু নিচে, এই এতটুকু নিচে। ঠিক আছে, তো এই উচ্চতাটা জানা লাগবে, আর ভূমি থেকে কতটুকু উচ্চতা আছে। খেয়াল করো যে এম, এখানে যেহেতু সমকোণ ত্রিভুজ তৈরি হচ্ছে, এখন সাইন, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা অবশ্যই 30 ডিগ্রি, তাই না? তো কীভাবে বের করবো, এমপি ইকুয়াল টু কত, দেখো এক্স প্লাস এক্স প্লাস এক্স 3x, তার মানে 3। ঠিক আছে, তো উচ্চতাটা বের করতে হবে। এটা হচ্ছে অতিভুজ, এমপিটা অতিভুজ, আর এটা উচ্চতা। আমরা সাইন
30 ইকুয়াল টু লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। ক্যালকুলেশন করে এখান থেকে এইচ এর মানটা খুব সহজে বের করা যায়। এমপি সাইন 30, এমপি হচ্ছে তোমার 3, সাইন 30 হচ্ছে হাফ, সমান হচ্ছে 1.5 মিটার। তাহলে এইচটা হচ্ছে 1.5 মিটার। এখন টোটাল উচ্চতাটা কত ছিল জানো? 3 মিটার। তাহলে এমনিতে বোঝা যায়, বাকিটুকু হবে 1.5 মিটার। তুমি চাইলে এখানেও ইউজ করতে পারো একইভাবে সূত্র। সেটা হচ্ছে এটা 30, তাহলে অতিভুজটা কত? এম এ। তাহলে দেখো এক্স প্লাস এক্স প্লাস এক্স মানে 3x, তার মানে পি এ সমান আসলে 3 মিটার। উচ্চতাটা বের করতে হবে, একইভাবে বের করবা সাইন 30 ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। এটাকে যদি এইচ প্রাইম ধরো, অতিভুজ কত? পি এ। একইভাবে ক্যালকুলেশন করে এইচ প্রাইম পাবো হচ্ছে 1.5 মিটার। তার মানে সে হচ্ছে আসলে মিডল আছে। উপর থেকে উচ্চতা হিসাব করলে উপর থেকে 1.5 মিটার নিচে অথবা ভূমি থেকে 1.5 মিটার উপরে, ঠিক আছে। সো এখন আসলে ঠিক আছে। আচ্ছা, তাহলে ই কে যখন বের করবো তখন এম জি এইচ মানে উপর থেকে কতটুকু নিচে আছে? 1.5 মিটার। আর ইপি যখন বের করবো ভূমি থেকে কতটুকু উপরে আছে সেটাও 1.5 মিটার, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে একটা মান বের করবা। এটা হচ্ছে পি বিন্দুর জন্য। আর একইভাবে আর বিন্দুর জন্য বের করতে বলছে। আচ্ছা, তো এটা হচ্ছে এ বিন্দু, তো এটা হচ্ছে এম বিন্দু, এন ও পি কিউ আর। আর বিন্দুর জন্য যখন ই, তাহলে আর বিন্দুতে মোট শক্তি ই আর হলে আমরা লিখতে পারি ই আর দুইটা শক্তির যোগফল। একটা হচ্ছে ই কে কোন বিন্দু? আর বিন্দু প্লাস ইপি আর, ঠিক আছে। সো এই জন্য আমি আগেই বলছিলাম যে কি কোন জিনিস লাগে, যে ভূমি থেকে আসলে এই আর বিন্দুর উচ্চতাটা কত আর লাগে, সর্বাধিক উচ্চতা থেকে এটা কতটুকু নিচে আছে। তো এই এইচ আর এই এইচ প্রাইম লাগবে। তো এইচ প্রাইম আর এইচটা বের করতে হবে। তো এটা যখন বের করব, আচ্ছা এটা যদি 30 ডিগ্রি হয়, এটা অবশ্যই 30 ডিগ্রি, ঠিক আছে। তো এখন এই এইচ আর এইচ প্রাইমটা কীভাবে বের করতে পারি? এইচ যখন বের করবো তখন হচ্ছে আচ্ছা এম আর এতটুকু কত? এম আর কত মিটার? এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স 5x, তার মানে 5 মিটার, কারণ এক্স এর মান হচ্ছে 5। তো সাইন 30 ইকুয়াল টু কি? লম্ব ভাগ অতিভুজ। এত মজা হয়েছে। আচ্ছা আচ্ছা এম আর, ঠিক আছে, এম আর হচ্ছে 5 মিটার। তাহলে এইচ ইকুয়াল টু কি? এম আর সাইন 30, এম আর হচ্ছে 5, সাইন 30 হচ্ছে হাফ, সমান 2.5 মিটার। আচ্ছা এটা হচ্ছে 2.5 মিটার। আর এটা তো বুঝতে পারতেছো এটা হচ্ছে 0.5 হবে। তারপর আমি বের করে দেখাচ্ছি। এটা হচ্ছে এইচ বের করলাম, এখন হচ্ছে এস প্রাইম বের করবো। তো আর এ মানে কিন্তু এক্স, ঠিক আছে। আর এ ইকুয়াল হচ্ছে এক্স বা 1 মিটার। তো একইভাবে সাইন 30 ইকুয়াল হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ হচ্ছে আর এ। ক্যালকুলেশন করো। আর এক্স প্রাইম ইকুয়াল হচ্ছে আর এ সাইন 30, আর এ ইকুয়াল হচ্ছে 1, আর এটা মনে হচ্ছে হাফ, সমান হচ্ছে 0.5 মিটার। তো এখন তো দুইটাই জানো, আর বিন্দুটা ভূমি থেকে কতটুকু উঁচুতে আর উপর থেকে সর্বাধিক উচ্চতা থেকে কতটুকু নিচুতে। তো এই দুটোই বের করতে পারবে। ই ইকুয়াল টু এম জি, এইচটা হবে উপর থেকে কতটুকু নিচে 0.5, আর ইপিটা হবে হচ্ছে ভূমি থেকে কতটুকু উপরে। তাহলে এম জি, কারণ বিভব শক্তিটা ক্রিয়েটই হচ্ছে ভূমি থেকে উপরে থাকার কারণে, ঠিক আছে। এটা হচ্ছে 2.5। ক্যালকুলেশন করে দেখবা যে আর বিন্দুতে মোট শক্তি আর হচ্ছে ওই পি বিন্দুতে মোট শক্তি সমান, ঠিক আছে। তার মানে আসলে এই দুটো বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। যদিও এটা জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছিল জাস্ট হ্যাঁ সমান কিনা জিজ্ঞেস করছিল, বলবো যে হ্যাঁ সমান। আচ্ছা 4 নম্বরটা বি বিন্দু থাকা গোলকটির বিভব শক্তি নির্ণয় করো। আচ্ছা এই ক্ষেত্রে একটু ভালো মতো খেয়াল করো। এই ক্ষেত্রে কিন্তু আমাকে ঘর্ষণ বল দেওয়া আছে, এই রাস্তার একটা ঘর্ষণ আছে। আসলে তোমাদের ঘর্ষণ সম্পর্কে বেসিক কতটুকু ক্লিয়ার আছে জানি না আমি। ইন্টারে আসলে এই টপিকটা সম্ভবত বাদ দিয়ে দিছে, 4 নম্বর চ্যাপ্টারের শেষের দিকে ছিল।
তারপরেও এটা যেহেতু খুবই বেসিক একটা জিনিস, তো এগুলো জানা লাগবে। এসএসসির নলেজ অন্তত রাখা লাগবে, এসএসসি পর্যায়ে যা শিখছো সেই নলেজটা অন্তত থাকা লাগবে, কারণ অনেক সময় দিয়ে দিতে পারে। তো বি এ, আচ্ছা দুইটা তল আছে, চিত্রটা একটু আঁকি। হচ্ছে এ বিন্দু, বি বিন্দু 20 মিটার, আর এটা হচ্ছে সি বিন্দু। ওকে, 50 ডিগ্রি, এটা আছে কত ডিগ্রি, 40 ডিগ্রি। তো তোমাকে বের করতে, আচ্ছা একটা জিনিস দেওয়া আছে যে হচ্ছে বি বিন্দুতে বি এ পথে, আচ্ছা বি বিন্দু থাকা গোলকটির বিভব শক্তি কত। তো বিভব শক্তি কিভাবে বের করে আশা করি জানো। আচ্ছা বি বিন্দুতে গোলকটির বিভব শক্তি বের করো। এইচ এর মান চেঞ্জ। আচ্ছা, তো প্রথমে বের করতে বলছে যে বি বিন্দুতে গোলকটির বিভব শক্তি কত, ঠিক আছে। বিভব শক্তি যদি ইপি হয় তাহলে তো এমজিএইচ। কারণ বিভব শক্তিটা আসলে উচ্চতার উপর নির্ভর করে, ভর, ত্বরণ আর উচ্চতা। এখন তুমি যদিও ঘর্ষণ ছিল, বলা আছে যে এটা একটা ঘর্ষণ আছে এই রাস্তাটা, ঘর্ষণটা কত এটা ইম্পর্ট্যান্ট না। কারণ কি, কারণ আমি যেভাবে উঠাই না কেন, যত দিক দিয়ে উঠাই না কেন, আসলে যখন উপরে উঠাই ফেলবো তাহলে তার মধ্যে যে সঞ্চিত শক্তির পরিমাণ সেটা হচ্ছে আসলে এমজিএইচ, শুধুমাত্র উচ্চতার উপরে নির্ভর করবে, ঠিক আছে। তো এমজিএইচ, ওকে, কত সেটা, এম হচ্ছে তোমার 3 কেজি, 9.8, আর উচ্চতাটা তো আমরা জানি না, বের করে ফেলবো। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। তো সাইন থিটা ইকুয়াল টু কি, লম্বভাগ অতিভুজ, এইচ ইকুয়াল টু হচ্ছে 20 ইন্টু সাইন 50, সাইন 50 20 ইন্টু সাইন 50, 15.32 এত মিটার। ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই। ঘ নম্বরটা খেয়াল করো, যে বলা হয়েছে যে গোলকটি একবার বি এ পথে এবং একবার বিসি পথে পড়তে দেওয়া হলো, তো এ এবং সি বিন্দুতে গতিশক্তি সমান হবে কিনা। আচ্ছা, এই বিএ পথে এবং বিসি পথে দুই পথেই ঘর্ষণ দেওয়া আছে, দুইটা ভিন্ন ভিন্ন রাস্তা এবং ভিন্ন ভিন্ন ঘর্ষণ বল কাজ করতেছে। বিএ পথে ঘর্ষণ বল এফ কে, এটা হচ্ছে এফ কে মানে হচ্ছে, এফ মানে বল, কে মানে হচ্ছে আচ্ছা মানে গতি জড়তা, ঠিক আছে। গতি জড়তার জন্য এফ কে ইউজ করা হয়। কোন কোন পথে, এটা হচ্ছে তোমার বিএ পথে। আর এফ কে এটা হচ্ছে তোমার বিসি পথে, এই পথে, সেটা হচ্ছে বিসি পথে। এটা কত দেওয়া আছে, এটা বিসি পথে দেওয়া আছে তোমার 1 কেজি 1 নিউটন পার কেজি, আর এটা দেওয়া আছে 1.5 নিউটন পার কেজি। আচ্ছা খেয়াল করো, পার কেজি দিয়ে কি করবো, বলের একক তো নিউটন, নিউটন পার কেজি মানে বুঝতে পারতেছে 1 কেজির জন্য এত নিউটন, কিন্তু বস্তুটা ছিল হচ্ছে 3 কেজি, তাহলে 3 কেজির হবে 3 ইন্টু 1.5, ঠিক আছে, তার মানে 4.5 নিউটন, আর এটা হবে 3 নিউটন। তো এই দুটো দেওয়া আছে, ঘর্ষণ বলটা দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করো, এই যে বি বিন্দুতে যে বিভব শক্তি আমরা যেটা পাইছিলাম গ নম্বরে, ঠিক আছে, আসলে যদি ঘর্ষণ না থাকতো তাহলে বস্তুটা যখন এই বিন্দুতে আসতো পুরো বিভব শক্তিটাই এটার মধ্যে গতি শক্তি হিসেবে ইয়ে হতো আর কি, ঠিক আছে, গতি শক্তি হিসেবে জমা থাকতো, মানে এই বিভব শক্তিটাই গতি শক্তিতে কনভার্ট হয়ে যেত। বাট এই ক্ষেত্রে সেটা যে গতি শক্তিটা পাওয়ার কথা তার সাথে একটু কম পাবো, কারণ কি, ঘর্ষণ বল আছে। আসলে ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে, এখানে জি তো খাড়া নিচের দিকে কাজ করে, ধরো একটা গাড়ি, জি কাজ করে খাড়া নিচের দিকে, ঠিক আছে। আর এটা এই যে এটা যে এই ওজনের যে এটাকে যদি আমরা ধরি, আচ্ছা এদিক বরাবর একটা উপাংশ নেওয়া যায় জি এর, এটা যদি 50 ডিগ্রি হয়, এটা আসলে 50 ডিগ্রি কেন 50 ডিগ্রি, এটা যদি না বুঝো তাহলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো, ঠিক আছে, অফলাইন ক্লাসে জিজ্ঞেস করবো, বুঝাই দিব।
এটা হচ্ছে কি, তাহলে কি হবে, যার সাথে কোণ সে cos থিটা, তাহলে জি cos থিটা। আর এটার আরেকটু এটার তাহলে জি cos থিটার এটার প্রতিক্রিয়া বল কি উপর দিকে, সেটা হচ্ছে যে এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আর মানে কিন্তু জি cos থিটা। আর আরেকটা উপাংশ আছে এই দিক বরাবর যেদিকে গাড়িটা চলে, সেটা হচ্ছে কি জি সাইন থিটা। যদি কোনো ঘর্ষণ না থাকতো তাহলে শুধুমাত্র জি সাইন থিটার জন্যই গাড়িটা নিচে পড়তো, বাট এখন যেহেতু ঘর্ষণ আছে, বিপরীত দিকে ঘর্ষণ কাজ করতেছে, তার মানে এই জি সাইন থিটা থাকবে না, ত্বরণটা কিছুটা কমে যাবে ঘর্ষণের কারণে, ঠিক আছে। এই ত্বরণটা বের করতে হবে কত ত্বরণের নিচে পড়ে। যদি ঘর্ষণ না থাকতো জি সাইন থিটার জন্য নিচে পড়তো, যেহেতু ত্বরণটা কমে যাচ্ছে সেই কম ত্বরণটাই কত সেটাই আমরা এখন বের করব, ঠিক আছে। সো কিভাবে বের করে দেখো। আচ্ছা, আমরা প্রথমে বিয়ে পথে ইয়েটা বেগটা বের করবো। এর জন্য ওকে এ বি সি, এটা হচ্ছে 50 ডিগ্রি। তো সরণ দেওয়া আছে বিয়ে। আচ্ছা যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলতেছি যে যখন বিয়ে পথে নামবে তখন আসলে ত্বরণটা চেঞ্জ হয়ে যাবে। একটা গাড়ি কল্পনা করো, গাড়ির মতো করে, কারণ খাড়ার নিচের দিকে কি কাজ করতেছে, খাড়ার নিচের দিকে কাজ করতেছে আসলে তার ওজন এমজি, ঠিক আছে। এই এমজিটাকে দুইটা অংশে আমরা ভাগ করি, একটা হচ্ছে এদিক বরাবর আর একটা হচ্ছে যেদিকে বস্তুটা সচল এদিক বরাবর। এদিকে বলটা কি হবে এমজি সাইন 50, আর এদিকে কি হবে এমজি কজ 50, ঠিক আছে। কেন, কারণ এটা আসলে 50 ডিগ্রি, যদি এটা 50 ডিগ্রি এটাও 50 ডিগ্রি। কেন, নিজেরা একটু চিন্তা করবা, তারপর যদি না বুঝো জিজ্ঞেস করবা। আচ্ছা, এখন খেয়াল করো এই বিপরীত দিকে কিন্তু একটা বল আছে, সেটা হচ্ছে এফ কে, ঠিক আছে। আবার কি তো বস্তুটাকে এখানে এখানে দেখালাম। তো যেহেতু খারাপ নিচের দিকে, তো এটা ভাগ করার পরে যে অবস্থাটা পাইছি সেটা লিখি, এটা হচ্ছে এমজি কস 50 যে সুন্দরটা পাইছে, আর এদিক বরাবর কি এমজি সাইন 50। আর বিপরীত দিকে কি কাজ করতেছে এফ কে। যেহেতু বস্তুটা নিচের দিকে পড়তেছিল আলটিমেটলি, তাহলে নিট যে বল সেটা আসলে নিচের দিকে থাকবে, ঠিক আছে। এবং কত বলে নামবে এম এ বলে, ঠিক আছে। মানে এম এটা তাহলে কিভাবে দুইটা ভেক্টর পরস্পর বিপরীত না, তার মানে আসলে ব্যাপারটা হচ্ছে এম জি সাইন 50 মাইনাস এফ কে, ঠিক আছে। এই যে এই দুটার যে লব্ধি বল সেটা আসলে এম এ, এবং এই বলেই বস্তুটা নিচের দিকে এই বলেই বস্তুটা নিচের দিকে পড়তেছে। তাহলে এখান থেকে আমরা এই ত্বরণটা লাগবে, কত ত্বরণ নিচের দিকে পড়তেছিল, ঠিক আছে। এই ত্বরণ থেকে আমরা বেগ বের করতে পারবো, বেগ থেকে এই বিন্দুতে তোমার হচ্ছে গতিশক্তিটা বের করা যাবে। তো এখান থেকে আমরা এ বের করবো। তো এইগুলো কি আসে তাহলে এম জি সাইন 50 মাইনাস এফ কে কোন কোন পথে, বিয়ে পথে, ওকে, ডিভাইড বাই এম। তো ভর হচ্ছে 3 কেজি, জি হচ্ছে 9.8 ইন্টু সাইন 50 মাইনাস এফ কে কত যেন এটা বিয়ে পথে 1.5, তার মানে 3 কেজির জন্য হবে 4.5 নিউটন, ডিভাইড বাই এম হচ্ছে 3 কেজি। 3 ইন্টু 9.8 ইন্টু সাইন 50 ডিভাইড বাই 4.5, 18 ইন্নালিল্লাহ। আচ্ছা, ডিভাইড 3, 4.5 কেন দিচ্ছি, 3 ইন্টু 9.8 ইন্টু সাইন 50 মাইনাস 4.5 ডিভাইড বাই 3। আচ্ছা, ভাগ করে নিই, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণটা আসলে অনেক কমে গেছে, ঠিক আছে, কারণ বিপরীত দিকে একটা ঘর্ষণ কাজ করতেছিল, তাহলে এত ত্বরণে গাড়িটা নিচের দিকে পড়তেছিল, বুঝতে পারছো। এই ত্বরণটা বের করা যাবে। তো ত্বরণটা যদি বের করতে পারো তাহলে আসলে আমি এখন ত্বরণ 6 পাইছি। আচ্ছা, তাহলে এখন আরেকবার আঁকি, যেহেতু এটা একটু নতুন লাগতে পারে তোমাদের কাছে, এই জন্য একটু বেশি বেশি এঁকে দেখাচ্ছি 50 ডিগ্রি। তাহলে বস্তুটা কত ত্বরণে নামবে সেটা আমরা বের করে ফেলছি। কীভাবে বের করলাম একটু দেখাই, যে এই দিক বরাবর আসলে এমজি সাইন 50 সরি কস 50, আর এদিক বরাবর হচ্ছে এমজি সাইন 50, ঠিক আছে। আর বিপরীত দিক বরাবর কি আছে এফ কে। তাহলে কি করলাম আমরা, এখানে যে ত্বরণে নামবে সেটা হচ্ছে আসলে এম এ, এত বলে নামবে,
ঠিক আছে, এটা একটা লব্ধি ফল, কি নিচের দিকে কাজ করতেছিল তোমার mg sin 50, আর বিপরীত দিকে আসলে fk আছে, দুইটা যদি বিয়োগ করো তাহলে ক্যালকুলেশন করে a এর মান আসছিল হচ্ছে mg sin 50 মাইনাস fk টা হচ্ছে 4.5 ডিভাইড বাই m, তো ক্যালকুলেশন করে আসলে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার পাইছিলাম। ঠিক আছে, তো ত্বরণ যেহেতু জানা, এখন তো বেগ পাবোই, ভেহিকলটা আমরা জানি u প্লাস এটি, তো ইউ তো না 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 না, এটা কেমন কথা, হ্যাঁ বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে, টাইম তো এখানে দেওয়া নাই, তো আমরা পাবো না। এই শেষ বেগটা বের করতে হবে, কারণ শেষ বেগটা আসলে যখন উপর থেকে নিচে পড়বে এই বিন্দুতে বেগটা বের করতে হবে, কারণ এই বিন্দুতে আমার গতিশক্তিটা দরকার। ঠিক আছে, এই বিন্দুতে গতিশক্তির কত হবে, তাহলে ইউ তো 0, তাহলে 2 ইন্টু এ ইন্টু এস বি এ, এই পথটা কত, পথটা দেওয়া আছে 20 মিটার, 2 ইন্টু 6 ইন্টু 20 240, ওকে রুট করে নিই, রুট আনসার হ্যাঁ 15.5 মিটার পার সেকেন্ড। তাহলে এই বিন্দু যখন আসবে তখন বিভব হচ্ছে 15.5, তো গতিশক্তিটা কত, তাহলে ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার 0.5 ইন্টু 3 ইন্টু 15.5 স্কোয়ার 360 এত জুল। ঠিক আছে, আচ্ছা, তো একইভাবে বিসি পথে বের করে ফেলবা, বি আর সি। ঠিক আছে, বিসি পথে যখন নামতেছিল তখন যে কোনো অবস্থানে এই বরাবর নামতেছিল, তাই না, তাহলে এটার সাথে একটা লম্ব বরাবর নিচের দিকে নেই, এটা যেহেতু এটা 40 ডিগ্রি, তাহলে এই দিক বরাবর এটা কত হবে, এটা হচ্ছে mg sin 40, আর নিচের দিক বরাবর যেটা সেটা হচ্ছে mg cos 40। ঠিক আছে, তো আর বিপরীত দিকে যেটা কাজ করতেছিল, কারণ আমরা জানি ঘর্ষণ বলটা আসলে গতির বিপরীত দিকে কাজ করে, সেটা হচ্ছে fk। তো এখান থেকে এই যে mg sin থিটা আর fk, এই দুটার লব্ধি কত, mg sin 40 মাইনাস fk, কিছু একটা বিয়োগ হয়ে যাচ্ছে, এই দুটার লব্ধিটা হচ্ছে ma, এবং ma বলেই আসলে বস্তুটা নিচের দিকে নামতেছিল। এখান থেকে এটা খুব সহজে বের করা যায়, ইকুয়াল টু mg sin 40 মাইনাস fk, এটার ক্ষেত্রে 3 ডিভাইড বাই m, তো 3 ইন্টু 9.8 ইন্টু sin 40 মাইনাস 3 ডিভাইড বাই 3, সেটা ক্যালকুলেশন করি, 3 ইন্টু 9.8 ইন্টু sin 40 মাইনাস 3 ডিভাইড বাই 3, এটা আরও কম, সেটা হচ্ছে 5.299 মানে 5.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এত ত্বরণের নাম্বার ক্ষেত্রে। আচ্ছা, তো আমাদের এখন বের করতে হবে যে এটা হ্যাঁ বেগ, আমরা তো জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, তো ভি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2as, 2 ইন্টু 5.3 ইন্টু, আচ্ছা এই এসটাও তো দেওয়া নাই, যে বিসি দূরত্বটা কি দেওয়া আছে, দেওয়া নাই কিন্তু, বাট বের করতে পারি আমরা, কারণ এই বিপদটা দেওয়া আছে কত 20 মিটার, এটা হচ্ছে 20, এটা দেওয়া নাই, ওকে উচ্চতাটা তো খুব সহজে বের করা যায়, বি এটাকে ডি বললাম, যেহেতু এটা কত ডিগ্রি জানো, এটা 50 ডিগ্রি। ঠিক আছে, এটা আমি সাইডে করতেছি, খুব সহজে উচ্চতাটা বের করা যায়, কারণ লম্ব ভাগ অতিভুজ ইকুয়াল টু সাইন 50, সাইন 50 হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, এখান থেকে বিডি ইকুয়াল টু কি আসে 20 সাইন 50, 20 ইন্টু সাইন 50, ও আচ্ছা বের করছিলাম মনে হয় একবার, 3 এত মিটার মিটার। তো বিডি যেহেতু তুমি জানো, এখন তো খুব সহজে এই কোণটাও জানো 40 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 15.32, 15.32, তাহলে বি সি এটা বের করতে হবে। এখন এই ত্রিভুজটা আনবো, বি ডি সি, এই ত্রিভুজে দেখো কোণের বিপরীত, তাহলে এটা লম্ব, আর বি সিটা হচ্ছে অতিভুজ, তাহলে একইভাবে আমরা সাইন 40 ইকুয়াল টু লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ, তাহলে এখান থেকে আমাকে চাওয়া হয়েছে অতিভুজটা বিসিটা, বিসি ইকুয়াল টু কি হবে বিডি ভাগ সাইন 40, বিডি হচ্ছে 15.32 সাইন 40, ক্যালকুলেশন করো, 15.32 ভাগ
sin 40 23.83। ঠিক আছে, তাহলে বিসি দূরত্বটা কত? 23.83। কীভাবে বের করলাম বুঝতে পারছো আশা করি। তো 23.83 আমি ক্যালকুলেশন করে একটা ভি এর মান পাবো, সেই ভি থেকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার ক্যালকুলেশন করে বের করবো। ঠিক আছে, এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সো ট্রাই করো, ঠিক আছে, ট্রাই করো, না পারলে দেন আবার বুঝাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, পরের সিচুয়েশনটা দেখো, 5 নম্বর মনে হচ্ছে এ রোদের তলদেশে চাপ কত? আয়তন, আচ্ছা ঠিক আছে। তো রোদের যখন ভূমিতে ছিল, একদম গভীরে ছিল, ঠিক আছে, আয়তন যদি V1 এগুলো যদি ভি হয়, যখন উপরে উঠে যায় তখন এটা অবশ্যই বড় হয়ে যাবে, কারণ এটা চাপ কমে যাচ্ছে, তাই না? ভিটিগুলো আসলে দেওয়া আছে, কয় গুণ হয়ে যায়? 4 গুণ, 4V। নিচে, আচ্ছা, নিচের চাপ P1 এগুলো আসলে দুইটা চাপের যোগফল। উপরের চাপটা যদি এটা কারণ এখানে শুধু বাতাস চাপ দিচ্ছে, বায়ুর চাপটা দেওয়া আছে 10⁵ প্যাসকেল। ঠিক আছে, আমরা আসলে গভীরতায় ধরতেছি, যে V1টাকে গভীরে ধরতেছি। P1টা আসলে গভীরে চাপ হবে, গভীরে দুইটা চাপ, একটা হচ্ছে বায়ুর চাপ, সেটা হচ্ছে 10⁵ প্লাস mgh, কারণ কত গভীরতায় আছে? h গভীরতায় ধরে নেব আমরা। ঠিক আছে, তাহলে পানিটা যে চাপ দিবে সেটা হচ্ছে h rho g। ঠিক আছে, তরলের চাপ, এটা 9-এ শিখে আসছো, 9-10-এ, যে কোনো গভীরতায় চাপ হচ্ছে h rho g। ঠিক আছে, h হচ্ছে গভীরতা, যত গভীরে যাবো চাপ তত বেশি হবে। P1 এটা এখানে যে আয়তন সেটাকে আমরা V1 ধরতেছি, এখানে যে চাপ সেটাকে আমরা P1 ধরতেছি, এটা 10 নম্বর চ্যাপ্টার অঙ্ক। আর এখানে যে আয়তন সেটাকে V2 আর চাপটাকে P2 ধরতেছি। ঠিক আছে, এখানে P2 শুধুমাত্র বাতাসের চাপ, কারণ উপরে কোনো তরল নেই, সেটা হচ্ছে 10⁵। তো এই ইনফরমেশনগুলো আমরা জানি। তো এখানে বের করতে হবে কত গভীরতা বের করতে হবে সেটা। ঠিক আছে, সেখানে কিন্তু তাপমাত্রার কোনো ব্যাপার স্যাপার নাই, আমরা যে সূত্রটা জানি না, P = nRT। তো এখানে আমাকে বের করতে হবে কি, আসলে বের করতে হবে এই গভীরতা কত। তো গভীরতা মানে ভিতরে যে চাপ, এই পিটা বের করতে পারলে আসলে এটা বের করা যাবে ক্যালকুলেশন করে, কারণ রোজ এই সবই জানা আছে। কারণ জিনিসটা কি, এটা পানি। ঠিক আছে, পানিটাই ধরে নিব আমরা, দুইটা তরল, আচ্ছা ওটা ঘর নম্বরে, যাই হোক। তো এটা যদি বের করতে পারো, তো এখান থেকে এইচ এর মানটা বের করতে পারো খুব সহজে ক্যালকুলেশন আর কি। তো আমরা সূত্রটাকে একটু মডিফাই করবো, nRT ভাগ ভি। ঠিক আছে, তো P সমানুপাতিক কি হবে? n কনস্ট্যান্ট, R কনস্ট্যান্ট, T কনস্ট্যান্ট, তারপর শুধুমাত্র 1/v। তোমরা বুঝতে পারতেছো এখানে বয়েলের সূত্রটা অ্যাপ্লাই হবে। তো আমরা কি করি সেটা হচ্ছে P1 যেহেতু তুমি বের করতে চাচ্ছ, তো P1টা উপরে, P2টা নিচে, তাহলে ভিটা আসলে P এর ব্যস্ত অনুপাতিক, তার মানে অবশ্যই উপরে V2 হবে, নিচে V1 হবে। তাহলে P1 = P2 ইন্টু V2 ভাগ V1। P2 কত? 10⁵ ইন্টু V2 কত? V2টা হচ্ছে 4V, V1টা কত? V। ঠিক আছে, কাটাকাটি, তাহলে 4 ইন্টু 10⁵ হচ্ছে P1। আর P1 মানে কি? 10⁵ প্লাস h rho g। এই অঙ্কটা আমি করাই নাই, বাট এটা এখন করে দিচ্ছি, আর নেক্সট ক্লাসেও করে দেবো যদি না বুঝো। h = কি হবে তাহলে? আচ্ছা, h একবারে নাম বের করি, h rho g = 4 ইন্টু 10⁵ মাইনাস 10⁵। তাহলে h আসে 4 ইন্টু 10⁵ মাইনাস 10⁵ ডিভাইড বাই রো জি। ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে h এর মান। ঠিক আছে, সো এই হলো। তো সবসময় এইভাবেই করার চেষ্টা করবো, অন্যভাবে করা যায়, বাট P = nRT সূত্রটাকে মডিফাই করার মাধ্যমে এইভাবেই করবো অঙ্কগুলো। আর মানে তুমি তো বুঝবে যে আমার কী বের করার দরকার, সো সেখান থেকে সূত্রটাকে সাজিয়ে দেন এইভাবে অনুপাতের মাধ্যমে বের করবা। এই ম্যাথগুলো অনেক সহজ লাগবে। এরপর হচ্ছে এ ও বি রোধের কোনটি গভীরতা বেশি? তো বি রোধে যে পানি আছে তার ঘনত্ব হচ্ছে 1100। তো ঘনত্ব, আচ্ছা, এই এ যে রোধ, ঠিক আছে, এই রোধের তো আমরা গভীরতাটা বের করে ফেললাম। এখন আসলে বি রোধের গভীরতাটা বের করতে হবে, এবং সেটা তোমরা একইভাবে করবো। ঠিক আছে, শুধুমাত্র এখানে এই রোটা চেঞ্জ হয়ে যাবে। একইভাবে আমরা হচ্ছে এ রোধের জন্য বের করলাম, বি রোধের জন্য হবে রো সমানুপাতিক 1/v, একই সূত্র। এটাতেও 4 গুণ হয়ে যায় যখন ভূমিতে একদম গভীরতা থেকে উপরে
এই পানির বুদবুদটা উঠে। তো সেম সূত্র, তো আমি এটা করে দিচ্ছি না, বের করবো এখান থেকে এইচ কত। ঠিক আছে, তাহলে মাত্র রোটা চেঞ্জ হয়ে যাবে, সূত্র একই, রোটা চেঞ্জ হয়ে যাবে। 6 নম্বর কি বলা হয়েছে, 6 নম্বর আসলে স্প্রিং এর অঙ্ক আমি করাইনি, এখন করালে বুঝবা না, স্কিপ করে গেলাম। 7 নম্বর বলছে ঢাকা ও কুমিল্লার তাপমাত্রা দেওয়া আছে, শীর্ষাঙ্ক দেওয়া আছে, সবই তো দেওয়া আছে। যা হয়েছে উল্লিখিত ঢাকার উপরে শুষ্ক শীতকাল আপেক্ষিক আর্দ্রতা যন্ত্রের শীতকাল, তো শীতকাল মানে থিটা টু বের করতে বলছে। ঠিক আছে, কোথায়, ঢাকায় বের করবো থিটা টু, পারবা আশা করি। তো একটু দেখা দিচ্ছি জিনিসটা কি কি দেওয়া আছে। আমরা তো জানি থিটা 1 মাইনাস থিটা ইকুয়াল টু জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2, সবই দেওয়া আছে। আসলে থিটা 1 হচ্ছে শুষ্ক বায়ুর তাপমাত্রা, যেটা বায়ুর তাপমাত্রা, আচ্ছা বায়ুর তাপমাত্রা হচ্ছে ঢাকায় 24 ডিগ্রি, হচ্ছে ঢাকায় শীর্ষাঙ্ক হচ্ছে 15.8। দেন বলা হয়েছে কি হচ্ছে 1.7, তো সবই তো দেওয়া আছে, এখান থেকে বের করে ফেলবা। ঘ নম্বরটা বলা হচ্ছে যে কোথায় সুস্থ বোধ করবে, তো বের করবা ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা বের করবা, আর ডি ঢাকায় কত। দেন হচ্ছে তোমরা কোথায়, কুমিল্লায় বের করবা। ঠিক আছে, সি না কে, কুমিল্লা সি। তো ঢাকা এবং কুমিল্লায় আপেক্ষিক আর্দ্রতা বের করে দেখবা যে কোথায় কম, যেখানে কম সেখানে বেশি সুস্থ বোধ করবে। 8 নম্বর, এটা হচ্ছে নিউটনের বলবিদ্যুৎ চক্রের জড়তার ভ্রামক সম্পর্কিত ম্যাথ। 8 কি বলা হয়েছে যে আচ্ছা দুইটা চাকতি দেওয়া আছে, তো গ নম্বর বলা হয়েছে যে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান কত। এই বক্রটা কি, এটা যে এই যে কলমটা যদি ভিতরে ঢুকে যায় তাহলে তার মানে কি এই চাকতিটার অবিলম্ব বরাবর না, কেন্দ্রগামী এবং অবিলম্ব বরাবর। তো এইটার সাপেক্ষে চাকতি এরিয়া আমরা জানি, এটা সাপেক্ষে অবিলম্ব বরাবর চাকতি যদি কি বলে অবিলম্ব বরাবর যদি ঘূর্ণন অক্ষটা হয় তাহলে এটা যে ঘুরবে, ঠিক আছে, এইভাবে ঘুরবে এই চাকতিটা। তো এরকম একটা বস্তুর জন্য জড়তার ভ্রামকটা বের করতে বলছে, তো সেটার জন্য সূত্র তো জানো, সেটা আই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। ঠিক আছে, হাফ ইন্টু, এটা দেখে নিও বই থেকে, এগুলো মুখস্থ থাকা লাগবে। হাফ হচ্ছে হাফ এম হচ্ছে 2 কেজি 1 স্কোয়ার। গ এটা। ঘ নম্বর বলা হয়েছে হ্যাঁ পাত দুটিতে সমপরিমাণ টর্ক প্রয়োগ করলে এদের মধ্যে একই ঘূর্ণন সৃষ্টি হবে কিনা খেয়াল করো। জড়তার ভ্রামকটা আসলে এক ধরনের জড়তা, মানে স্থির বস্তু মানে যেটা ঘুরতেছে না, থেমে আছে, সেটা থেমেই থাকতে যাবে, আর যেটা ঘূর্ণনশীল বস্তু তাকে থামাতে অনেক বেশি টর্ক প্রয়োগ করতে হবে, সেটা থামতে যাবে না আর কি, ব্যাপারটা এরকমই। তাহলে সমান পরিমাণ টর্ক দুটার ক্ষেত্রে, একটা হচ্ছে অবিলম্ব বরাবর একটা ঘূর্ণন অক্ষটা, আরেকটা হচ্ছে ব্যাস বরাবর। ঠিক আছে, এই দুই ক্ষেত্রে আমাকে বের করতে হবে কোনটার কত, কি বলে জড়তার ভ্রামক কত, কারণ জড়তার ভ্রামক যেটা বেশি হবে তাকে ঘোরাতে তত বেশি টর্ক লাগবে, আমরা সমান টর্ক দিলে সেটা কম ঘুরবে। আশা করি বুঝতে পারছো। তো এটা তো গ থেকে আমরা জানি আই কত। ঠিক আছে, অবিলম্ব বরাবর যেটা যাচ্ছিল, এটা জানি না, এটা বের করবো। এটার ক্ষেত্রে ব্যাস বরাবর যদি কোনো একটা চাকতির ব্যাস বরাবর যদি ঘূর্ণনটা হয় তাহলে সূত্রটা হচ্ছে 1/4 এম আর স্কোয়ার। সবই তো তোমাকে দেওয়া আছে, ক্যালকুলেশন করে দেখবে যে কোনটা আয়ের মান কম, যেটা আয়ের মান কম তাকে সে তত দ্রুত মানে সমান টর্কে সে বেশি ঘুরবে। কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে বইটা আরেকবার পড়বা, তারপর যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করবা, কিন্তু এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার থাকা দরকার, নাহলে আসলে সৃজনশীল ধরতেই পারবা না। ধন্যবাদ।